চট্টগ্রাম সহ আরো ২৫ জেলায় পৌঁছেছে করোনার ভ্যাকসিন। বিভিন্ন স্থানে চলছে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু গণপ্রয়োগ। এবং ৪ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গাঙ্গুলী। হার্টে দুটো ধমনীতেই স্টেন্ট বসানোর পর সুস্থ আছেন তিনি। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। চট্টগ্রাম ও রংপুর সহ দ্বিতীয় ধাপে দেশের ২৫ জেলায় পৌঁছে গেছে করোনার টিকা। এ দফায় দেয়া হচ্ছে প্রায় ২৪ লাখ ডোজ। এরই মধ্যে বেশ কয়েকটি জেলায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও শুরু হয়েছে। রোববার সকাল ৭টার কিছু আগে চট্টগ্রামে পৌঁছে বহুল প্রতীক্ষিত করোনা ভ্যাকসিন। কাকডাকা ভোরে কড়া পুলিশ পাহারায় সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকোর রেফ্রিজারেটর ভ্যানে ৩৮টি কার্টনে ৪,৫৬,০০০ টিকা এসে পৌঁছায়। পরে টিকাগুলো রাখা হয় ইপিআই কোল্ড স্টোর রুমে। নগরীর ১৫টি হাসপাতালে ভ্যাকসিন দেওয়া শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে। চিকিৎসক ও পুলিশ সহ যারা করোনা প্রতিরোধের সামনে সারিতে আছেন, অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে দেওয়া হবে তাদের। আমাদের ফ্রন্ট লাইনার যারা আছে তাদের একটি লিস্ট আছে, সেখান থেকে আমরা সেদিন যিনি আমাদেরকে নিজ থেকেই যিনি প্রথমে আসতে চান তাকে আমরা বেছে নেব। জেলা পর্যায়ে আমরা আমাদের উপজেলাতে যে ভ্যাকসিন সেন্টারগুলো আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে আমরা এই ভ্যাকসিনগুলো প্রেরণ করব এবং ওখানেই প্রয়োগের ব্যবস্থা। অন্যদিকে ভোর ৫টার কিছু পরে রংপুরে পৌঁছে ২,৪০,০০০ ডোজ করোনা ভ্যাকসিন। সিভিল সার্জন সহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ১৭টি কার্টনে আনা টিকা গ্রহণ করেন। রংপুরে প্রথম দফায় আসা ভ্যাকসিনের চালানটি বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের ইপিআই স্টোরে রাখা হয়েছে। এর আগে স্টোর রুম টিকা রাখার উপযোগী করা হয়। এরই মধ্যে টিকা প্রদানে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। ভ্যাকসিনেটর তাদের ট্রেনিং প্রক্রিয়া চলছে। আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশব্যাপী এটা একযোগে চালু করা হবে। এদিকে বহুল আকাঙ্ক্ষিত এই ভ্যাকসিন পৌঁছায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। অনেকদিন ভোগান্তির পর প্রতিষেধক পাচ্ছি, আমরা একটা আত্মবিশ্বাস কাজ করতেছে। ইনশাল্লাহ আশা করতেছি যে যদি এরকম ভাবে আমাদের যদি ভ্যাকসিন যদি এভাবে আসে, ইনশাল্লাহ আমরা সবাই উপকৃত হব। পর্যায়ক্রমে সিলেট, সুনামগঞ্জ, ঠাকুরগাঁও সহ দেশের অন্যান্য জেলায় পৌঁছেছে দ্বিতীয় দফার এই করোনা ভ্যাকসিন। সাদিয়া আফরিন, সময় সংবাদ। দেশের বিভিন্ন জেলায় পৌঁছে গেছে করোনার ভ্যাকসিন। এরই মধ্যে বেশ কয়েকটি জেলায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও শুরু হয়েছে। এসব নিয়ে জানাতে এই মুহূর্তে কক্সবাজারে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল এবং ময়মনসিংহে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। সরাসরি প্রথমেই যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, অবশেষে কক্সবাজারে এসে পৌঁছেছে করোনার ভ্যাকসিন। আজ সকাল 9:30টার দিকে প্রায় ৮৪,০০০ ভ্যাকসিন কক্সবাজার জেলা ইপিআই সেন্টারে এসে কক্সবাজারের সিভিল সার্জন ডক্টর মাহবুবুর রহমানের কাছে এটি হস্তান্তর করে বেক্সিমকো ফার্মার যে কর্মকর্তা সেটি একটি বেক্সিমকো ফার্মার যে ফ্রিজার ভ্যান ছিল সেটি কিছুক্ষণ আগে ঠিক 2 মিনিট আগে সব ভ্যাকসিন এখানে জমা দিয়ে তারা এখান থেকে বিদায় নিয়েছেন। আমরা বেক্সিমকো ফার্মার যে কর্মকর্তার সাথে কথা বলেছিলাম সে জানিয়েছে গতকাল সন্ধ্যা 7টার দিকে তারা গাজীপুরের টঙ্গী থেকে প্রায় 8টি বক্স নিয়ে তারা রওনা দিয়েছিলেন। পথমধ্যে ভোর 5টার দিকে বান্দরবনে একটি বক্স যেখানে 12,000 ভ্যাকসিন বান্দরবনের সিভিল সার্জনের কাছে জমা দেন। এর পরবর্তীতে আজ সকাল 9:30টার দিকে তারা কক্সবাজার এসে কক্সবাজারের সিভিল সার্জনের কাছে আর 60টি বক্স যেখানে 84,000 ভ্যাকসিন তারা কক্সবাজার সিভিল সার্জনের কাছে হস্তান্তর করেছে বলে আমাদের নিশ্চিত করেছেন। কক্সবাজারের সিভিল সার্জন যেটি বলেছেন, কক্সবাজারে যে 84,000 ভ্যাকসিন এসেছে তার মধ্যে 12,000 ভ্যাকসিন কক্সবাজারের যে উখিয়া কুতুপালং ক্যাম্প রয়েছে সেখানে কর্মরত ডাক্তার, নার্স এবং ফ্রন্টলাইনার যারা আছে, র্যাব, পুলিশ, এপিবিএন এবং আনসার সদস্য যারা রয়েছেন তাদেরকে প্রথম পর্যায়ে ভ্যাকসিন দেওয়া হবে। তবে কোনো রোহিঙ্গা আপাতত এই যে 84,000 ভ্যাকসিন এসেছে তার মধ্যে পাবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। আর যে কক্সবাজারের যে 8টি উপজেলা রয়েছে, 8টি উপজেলায় সেটি জনগণের যে গতানুগতিক যে এটা আনুপাতিক হারে ভ্যাকসিন দেওয়া হবে। আগামী 7 তারিখ ভ্যাকসিন কার্যক্রম কক্সবাজার সদর হাসপাতাল থেকে শুরু হবে বলে আমাদেরকে কক্সবাজারের সিভিল সার্জন নিশ্চিত করেছেন। এখন আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে আমাদের সহকর্মী হারুনুর রশিদের কাছে। ধন্যবাদ রুবেল। আসলে করোনা ভ্যাকসিন এবং তার টিকাদানের যে বিষয় সেই বিষয়ে যদি আমি একটু বলি, সেটি হচ্ছে যে ময়মনসিংহে গত বৃহস্পতিবার রাতে করোনার ভ্যাকসিন এসে পৌঁছেছে। বৃহস্পতিবার মধ্যরাতে প্রায় 3,24,000 ডোজ করোনা ভ্যাকসিন এসেছে এবং ময়মনসিংহের সিভিল সার্জন ডাক্তার ABM মশিউল আলম
তিনি সেই মধ্যরাতে বেক্সিমকো কর্তৃপক্ষের কাছ থেকে সেগুলো বুঝে নিয়েছেন এবং সেই ভ্যাকসিনগুলোকে এখন রাখা হয়েছে জেলা যে ইপিআই ভবন, সেই ইপিআই ভবনের কোল্ড রুমে রাখা হয়েছে। এখন সেই টিকাগুলো যারা বাস্তবায়ন করবেন, অর্থাৎ এই টিকাদান কর্মসূচি যারা বাস্তবায়ন করবেন মাঠ পর্যায়ে, তাদের প্রশিক্ষণের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। আজকে দুপুর থেকেই মূলত এই কার্যক্রমটি এখানে ময়মনসিংহের সিভিল সার্জন অফিসে শুরু হবে। কিছুক্ষণ পরেই এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। আমি কথা বলেছিলাম ময়মনসিংহের সিভিল সার্জন ডাক্তার এবিএম মসিউল আলমের সাথে। তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে প্রাথমিক পর্যায়ে আজকে থেকে যে প্রশিক্ষণটি শুরু হয়েছে এটি মূলত প্রশিক্ষকদের প্রশিক্ষণ, অর্থাৎ এখান থেকে যারা প্রশিক্ষণ নেবেন তারা মাঠ পর্যায়ে, উপজেলা পর্যায়ে যারা টিকা দিবেন সরাসরি মানুষকে, তাদেরকে প্রশিক্ষিত করবেন এবং তারপরেই আসলে এই কার্যক্রম শুরু হবে। এখানে আজকে প্রথম দিনে 35 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং আগামীকালও আরও 35 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে, অর্থাৎ 70 জন প্রশিক্ষক তৈরি করা হবে যারা ময়মনসিংহের যে 13টি উপজেলা আছে সবগুলো উপজেলায় গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা কাজ করবেন এবং টিকাদানকারী যারা আছেন, সেকমো এবং সেরা টিকাদানকারী যারা, তাদেরকে বাছাই করে একটি প্যানেল তৈরি করা হয়েছে, তাদেরকে প্রশিক্ষিত করবেন এবং তারা মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দেবেন। আমি সিভিল সার্জনের কাছ থেকে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে এই টিকাদান কর্মসূচি ময়মনসিংহ জেলায় সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 3টি করে বুথ হবে এবং প্রতিটি বুথে 2 জন করে প্রশিক্ষিত টিকাদানকারী থাকবেন এবং ময়মনসিংহের যে জেলাগুলো আছে, জেলার যে যতগুলো ইউনিয়ন আছে প্রত্যেকটি ইউনিয়নে একটি করে বুথ করা হবে এবং প্রতিটি বুথে 2 জন করে প্রশিক্ষিত টিকাদানকারী থাকবেন এবং সরকারের নির্দেশনা সাপেক্ষেই যেন সেই ইউনিয়ন পর্যায়ে টিকাদান কেন্দ্রগুলো চালু করা যায় সেই জন্যই তাদেরকেই প্রশিক্ষণ দিয়ে রাখা হচ্ছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের করোনা ভ্যাকসিন সম্পর্কিত সর্বশেষ তথ্য। ময়মনসিংহ থেকে জানাছিলেন সহকর্মী হারুনুর রশিদ, তার আগে জানাছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। 4 দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলী। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুব্রত, ধন্যবাদ। গত বুধবার অসুস্থ হয়ে পড়েছিলেন মহারাজ, এটি একটি দুঃসংবাদ ছিল, কিন্তু আজকে 4 দিন পর কিছুক্ষণ আগে ভারতীয় সময় সকাল 11টার সময় কিন্তু মহারাজ তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। ইতিমধ্যে আমরা জানি যে খুব বেশি দূরে নয়, মাত্র 4.5 কিলোমিটার এই হাসপাতাল থেকে তার বাড়ি। ইতিমধ্যে তিনি বাড়িতে পৌঁছেছেন। কলকাতা পুলিশের বিশেষ স্পট করে তাকে নিয়ে যাওয়া হয়। আপনি জানেন যে এর আগে গত বুধবার অস্বস্তি বোধ করার পরই কিন্তু কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন মহারাজ। তার আগে চলতি মাসের 2 তারিখে ব্ল্যাক আউট হয়ে যান মহারাজ তার বাড়িতে জিম করার সময় এবং 3 তারিখ তার শরীরে তার হৃদযন্ত্রের 3টি ব্লকেজ ধরা পড়ে এবং একটি যে ধমনী সেখানে তাকে রিং করানো হয়, স্টেইন করানো হয় এবং তারপর 5 দিন পর হাসপাতাল থেকে ওই দক্ষিণ কলকাতার যে হাসপাতালে ভর্তি ছিলেন প্রথম দফায়, সেখান থেকে তিনি ছাড়া পান। 4 সপ্তাহের মধ্যে তার বাকি দুটো যে ধমনীতে তাকে রিং করানোর কথা ছিল, কিন্তু 4 সপ্তাহ আগেই গত বুধবার 27 জানুয়ারি দুপুরে তিনি অস্বস্তি বোধ করেন এবং তিনি ভর্তি হন অ্যাপোলো হাসপাতালে। মৌটুসী, সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে সারা পৃথিবীর মানুষ যারা ক্রিকেট ভক্ত তাদের কৌতূহলের সীমা নেই। গত পরশু তার আগের দিনও আমরা দেখেছি যে বিভিন্ন পেশা শ্রেণীর মানুষের পক্ষ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে এসেছেন। বিভিন্ন সেলিব্রিটিরা বিভিন্নভাবে টুইট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সুস্থতা কামনা করেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় এত সুস্থ সবল এবং এত যিনি তার সাথে কোনো জীবনে খুব তার জীবনে একটি বর্ণময় তার জীবনযাপন, তারপরেও তার হৃদযন্ত্রে এই যে রোগ হয়েছে সেটি তার পারিবারিক রোগ এরকম কি মনে করা হচ্ছে? কারণ তারা, আপনি জানেন যে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় তিনিও একই রকম ভাবে অ্যাপোলো হাসপাতালে কদিন আগে তারও একটি ধমনীতে ব্লকেজ ধরা পড়ে এবং তারও একই রকম ভাবে রিং করানো হয়। সুতরাং সব মিলিয়ে যে সৌরভ গঙ্গোপাধ্যায় আজকে যখন বাড়ি ফিরছিলেন তখন পরিষ্কার ভাবে চিকিৎসকরা বলছেন যে সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু স্বাভাবিক জীবনে ফিরছেন খুব শিগগিরই, এতে কোনো সন্দেহ নেই। তো এই ছিল মৌটুসী সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি ফিরে যাওয়ার আমার কাছে থাকা সবশেষ। কলকাতা থেকে এতক্ষণ আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। খুলনায় পৌঁছেছে করোনার ভ্যাকসিন, সেখানকার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, মৌটুসী, খুলনায় করোনা ভ্যাকসিন এসে পৌঁছেছে ঠিক 12টা বাজার সাথে সাথে সাতক্ষীরা থেকে খুলনায় 1,68,000 ডোজ ভ্যাকসিন নিয়ে এই
ফ্রিজিং ভ্যানটি এসে পৌঁছায়। আমরা যেটি এখান থেকে তথ্য পেয়েছি যে খুলনার এটি পৌঁছানোর পরে এটি বাগেরহাট এবং পর্যায়ক্রমে পিরোজপুরে এই ভ্যাকসিনগুলো পৌঁছানো হবে। এখানে মোট 14টি কার্টুন ভ্যাকসিন এখানে দেয়া হয়েছে এবং এই 14টি কার্টুনের প্রতিটি কার্টুনে 1200 করে প্যাকেট রয়েছে। এজন্য এখানে 4টি ILR যে ফ্রিজ আর কি রেফ্রিজারেটর যেটি প্রস্তুত রাখা হয়েছে, আইস লাইন রেফ্রিজারেটর। আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যাকসিনগুলো একে একে নামানো হচ্ছে এবং কার্টুন থেকে বের করে এটি ফ্রিজিং করা হচ্ছে এবং যে পরিমাণ টেম্পারেচার বা তাপমাত্রায় এটি রাখলে ভালো থাকে সেই রকমই ব্যবস্থা করা হচ্ছে। এবং খুলনা সিভিল সার্জন এখানে উপস্থিত আছেন ডক্টর নিয়াজ মোহাম্মদ, ওনার নেতৃত্বেই এটা গ্রহণ করা হচ্ছে। এছাড়া খুলনা জেলা প্রশাসকের প্রতিনিধি সহ বিভিন্ন প্রশাসনের প্রতিনিধিরাও এখানে উপস্থিত আছেন এটি বুঝে নেওয়ার জন্য। এবং এটি মোট খুলনা বিভাগের জন্য যেটি আমি তথ্য পেয়েছি যে 49 কার্টুন অর্থাৎ 5,88,000 ডোজ দেয়া হচ্ছে এবং এটি পর্যায়ক্রমে খুলনা বিভাগের অধিকাংশ জেলাতেই আসলে পৌঁছে গেছে এবং এটি 2-1 দিনের মধ্যে যে জায়গাগুলো রয়েছে যে জেলাগুলো সেগুলোতে পৌঁছে যাবে বলে আমরা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানতে পেরেছি। তবে একটু তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আগামী 7 তারিখ থেকে যেহেতু সরকারিভাবে একটি নির্দেশনা রয়েছে এই ভ্যাকসিনগুলো দেওয়ার জন্য এবং এই ভ্যাকসিনগুলো কারা পেতে যাচ্ছে সেই বিষয়টি আসলে গুরুত্বপূর্ণ। এর মধ্যে ফ্রন্ট লাইনার যারা রয়েছেন তাদেরকে এই ভ্যাকসিন দেওয়া হবে এবং পাশাপাশি যারা এখানে মুক্তিযোদ্ধা রয়েছেন, বয়স্ক যারা রয়েছেন তাদেরকে দেওয়া হবে এবং 18 বছরের নিচে যারা তাদেরকে এই ভ্যাকসিনটা দেওয়া হবে না। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে এটিকে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হবে এবং চাহিদা অনুযায়ী বিভিন্ন উপজেলাতে পৌঁছে দেওয়া হবে। সব মিলে এই ছিল আমার কাছে খুলনায় করোনা ভ্যাকসিন পৌঁছানোর সর্বশেষ সংবাদ। খুলনায় পৌঁছেছে করোনার ভ্যাকসিন, সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। ঢাকার 2 সিটিতে ফ্ল্যাট প্রতি ময়লার বিল সর্বোচ্চ 100 টাকা নির্ধারণ করে দেয়া হলেও আদায় করা হচ্ছে 150 থেকে 300 টাকা। সেবা না নিলেও গুনতে হচ্ছে বিল। ময়লা সংগ্রহকারীরা বিল বাবদ বছরে 612 কোটি টাকা আদায় করলেও উত্তর সিটি কর্পোরেশন এ থেকে কোনো অর্থই পায় না, আর দক্ষিণ সিটি পাচ্ছে মাত্র 9 কোটি টাকা। শাকির আহমেদের রিপোর্ট। বর্জ্য সংগ্রহকারীরা বাসা থেকে ময়লা সংগ্রহ করে তা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে নিয়ে যায়। এর জন্য ময়লা সংগ্রহকারীরা ফ্ল্যাট প্রতি সর্বোচ্চ 100 টাকা বিল নিতে পারবে বলে নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফ্ল্যাট প্রতি সর্বোচ্চ 100 টাকা ময়লার বিল নির্ধারণ করে দেয়া থাকলেও 49 নম্বর ওয়ার্ডের ধলপুর এলাকায় প্রতিটি রুম থেকে নেওয়া হচ্ছে 100 টাকা ময়লার বিল। প্রতি ফ্ল্যাট থেকে 400 টাকা, রুম প্রতি 100 টাকা। 100 টাকা পাইলে একদিনের বাজার চলে, আপনাকে 100 টাকা দিলে আমরা খাম করতে হেতাম জানি না। ময়লা ফালাইলো দিতে হইব, না ফালাইলো দিতে হইব। এক রুমের তো 100 টাকা যায়, আমাদের ফ্ল্যাট বাসা না, এটা রুম বাই রুম। ময়লা সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো 2 সিটি থেকে বছরে 612 কোটি টাকা আদায় করে, অথচ এ অর্থ থেকে দক্ষিণ সিটি কর্পোরেশন পায় মাত্র 9 কোটি টাকা, আর উত্তর সিটি কর্পোরেশন এ অর্থের কোনো অংশই পায় না। বাকি 603 কোটি টাকার কোনো হিসাব নেই। উত্তর সিটির 8 নম্বর ওয়ার্ডে ময়লা সংগ্রহকারী ফ্রেন্ডস কল্যাণ সংঘ নামের একটি প্রতিষ্ঠানের অভিযোগ, স্থানীয় কাউন্সিলর আবুল কাশেম মোল্লা প্রতি মাসে 24,000 টাকা করে চাঁদা নেন। আরেকটি প্রতিষ্ঠান চাঁদা দেয় উন্নয়ন সমিতিকে। এসব টাকা কোথায় খরচ হয় তার কোনো সদুত্তর মেলেনি। কমিশনার আসার পর 3 মাস তারে দিচ্ছি, 25,000 টাকা চাইছিল, হাত পাও ধরিয়া 1,000 টাকা কম দেই। যদি এরকম হয় আমি রাজনীতি ছাড়ব, কাউন্সিলর ডিভিশন ব্লক পুলিশিং উন্নয়ন কমিটি মাসে টাকা দিয়ে হইল গিয়ে 50,000। ওইটা আমরা ব্লক উন্নয়নের কাজে খাতে খরচ করি, শুধু উন্নয়ন খাতে। আর টেন্ডার প্রক্রিয়ায় আনার পর এসব অব্যবস্থাপনা দূর হবে বলে আশা ডিএনসিসির। এদেরকে আমরা একটা নীতিমালার আন্ডারে নিয়ে আসছি, ওখানে বলা আছে যে তার কত টাকা পর্যন্ত সে নিতে পারবে সর্বোচ্চ। আমি আশা করছি যে এটা যখন আমরা ইমপ্লিমেন্ট করবো ইনশাল্লাহ এখন যে অবস্থা আছে অনেক উন্নত হবে। নির্ধারিত বিলের বাইরে কেউ অর্থ আদায় করলে টেন্ডার বাতিল সহ ব্যবস্থা নেওয়ার কথা বলছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। আমরা কিন্তু সেই সকল সংগ্রহকারীকে আমরা নিয়ে আসছি, তাদের সাথে আমরা কথা বলছি, নিবৃত্ত করার চেষ্টা করছি। যদি না নিবৃত্ত হয় পরবর্তীতে আমরা তাদের নিবন্ধন বাতিল করে দেব। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়দের ভালোই ব্যাটিং অনুশীলন করালো বাংলাদেশের বোলাররা। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিয়ান্সের লিড ছাড়িয়েছে 350 রান। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত সফররতদের সংগ্রহ 7 উইকেটে 258 রান।
5 উইকেটে 179 রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিং শুরু করে ওয়েস্ট ইন্ডিয়ান্স। 80 রানে অপরাজিত ছিলেন বোনার। তবে এদিন আর কোনো রান যোগ করতে পারেননি এই ব্যাটসম্যান। পেসার খালেদ আহমেদের বলে আউট হন তিনি। এখনও ক্রিজে আছেন আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান জশুয়া দা সিলভা। বল হাতে সফল হলেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন রাকিম কর্নওয়াল। মুকিদুল ইসলাম মুগ্ধর শিকার হয়ে 4 রানে ফিরেছেন প্যাভিলিয়নে। তবে ধৈর্যের পরিচয় দিয়েছেন রেইফার। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত জশুয়া ডা সিলভার সঙ্গে 68 রানের জুটি করেছেন তিনি। তরুণ ক্রিকেটাররা ম্যাচ খেলার সুযোগ না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে মানিয়ে নেওয়ার পরিবেশ পাবেন। পাশাপাশি করোনার কথা বিবেচনায় রেখেই টেস্ট স্কোয়াড বড় করা হয়েছে, জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। টেস্ট ক্রিকেটের মাথায় রেখে আমাদের যে পুল যেটা আমরা করেছি, ক্রিকেটার ম্যাক্সিমামকে রাখা হয়েছে, যাতে যারা খেলবে না ওরা যাতে একটা সিস্টেমের থাকে, যাতে আরও ইউজ টু হয়, টিম ম্যানেজমেন্টের সাথে কাজ করে যাতে আরও ইমপ্রুভ করতে পারে, প্রোগ্রেস করে যায় এবং গেট রেডি টু প্লে। টিমের মধ্যে আপনার পেস বোলার, স্পিনার সবাইকে রেডি রাখতে হয়, কারণ আপনাকে একটা টিমের যখন আমরা পুল রেডি করি তখন কিন্তু খালি একটা টেস্ট ম্যাচের মতো চিন্তা করে কিন্তু টিম করা হয় না। এটা একটা সামনের দিকে আপনার এব্রোডে গেলে তো পেস বোলার নিয়ে খেলতে হয়। খুব বেশি ফার্স্ট ক্লাস ম্যাচ হাসান মাহমুদ খেলেনি, বাট এই ছেলেটা কিন্তু যথেষ্ট পরিণত হয়েছে অল্প সময়ের মধ্যে। আমাদের জন্য একটা খুব ভালো একটা ট্যালেন্ট। আমরা মনে করি ইন ফিউচার হাসান মাহমুদের কাছে আমরা অনেক ভালো কিছু আশা করতেই পারি। স্পেশালি আমরা যখন দেশের বাইরে খেলতে যাই তখন কিন্তু এই ধরনের বলার আমাদের খুব দরকার হয়, যাদের বলে একটি বাড়তি পেস, বাড়তি বাউন্স থাকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রাম সহ আরও 25 জেলায় পৌঁছেছে করোনার ভ্যাকসিন। বিভিন্ন স্থানে চলছে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ। 7 ফেব্রুয়ারি থেকে শুরু গণপ্রয়োগ। এবং 4 দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গাঙ্গুলি। হার্টের 2টো ধমনীতেই স্টেন্ট বসানোর পর সুস্থ আছেন তিনি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।